নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। আমি অমিত নিয়ে এসেছি আরো একটা পডকাস্ট। আজকে আমাদের সাথে আছে বিশিষ্ট পশু চিকিৎসক ডক্টর পান্ডে। স্যার, ওয়েলকাম টু চ্যানেল। নমস্কার। পশু চিকিৎসার জগতে স্যারকে ভগবান বলে বলা হয়। শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং স্ট্রিট ডগদের জন্য স্যার যা করেন সেটা মানুষের সামনে আসা উচিত। তো স্যার, থ্যাংক ইউ সো মাচ যে আপনি থ্যাংক ইউ আমাকে ভেরি টাইম মাচ। দিলেন আজকে। থ্যাংক ইউ। স্যার, আপনি কতদিন ধরে এই পেশায় আছেন? আমি 2002 থেকে প্র্যাকটিসে আছি। আর আমি একটা সংস্থা আছে কালিম্পং অ্যানিমাল শেল্টার। হ্যাঁ, আমি গিয়েছিলাম হ্যাঁ, তো আমি সেখানে কাজ করি 2007 সাল থেকে। 2007 সাল থেকে। 2007-8, হ্যাঁ, ওই পিরিয়ড থেকে। স্যার, পেশা তো অনেক ধরনের ছিল, হঠাৎ করে এই ধরনেরই পেশা বেছে নেওয়ার কারণ কি? লাভ ফর অ্যানিমালস আমি বলবো। ছোটবেলা থেকেই মানে আহ, কুকুর বেড়াল বাড়িতেই ছিল আর কি। কুকুর কুকুর আমাদের বাড়িতেই পোষা হতো। তো সেখান থেকে অ্যাফেকশনটা একটা হয়েছে অ্যানিমালসের প্রতি। আর তারপরে এই ভেটেনারি ফিল্ডে গেছি আর কি। স্যার, আপনাকে শিলিগুড়ি সাধারণত যারা স্ট্রিট ডগ নিয়ে কাজ করে তারা ভগবান বলে আপনাকে হ্যাঁ, জানে আর কি। আহ, মানে এ এত ক্রেজি, মানে আপনার জন্য ক্রেজ এত, মানে কি মনে হয়? না, ভগবান তো নিশ্চয় না, নয় আমি আর কি। আমি চেষ্টা করি মানে যতটা সম্ভব, আহ, যতটা পারি আমি একটা তার থেকেও সাইন্টিফিক্যালি, বেশি করেন। সাইন্টিফিক্যালি আর যা ভালো হয় আর কি স্ট্রিট অ্যানিমালসদের। আর বাকি আমরা যে অ্যানিমাল বার্থ কন্ট্রোল প্রোগ্রামটা যেটা করি আর কি, তাতে আমরা মানে উই স্পেশালাইজ ইন দ্যাট অ্যাকচুয়ালি। তো অনেক বছর ধরে করছি। তো আমরা একটা মিনিমাম রেটে করে দিয়ে প্রসিডিওরগুলো আর কি। তো সেই জন্য হয়তো ইটস কনভিনিয়েন্ট মানুষের জন্য। হ্যাঁ, তো সেই জন্যই বলে হয়তো। একদম একদম ঠিক কথা। স্যার, এখনো পর্যন্ত আপনি কত স্ট্রিট ডগের অপারেশন করেছেন বার্থ কন্ট্রোলের? 25,000-এর বেশি, মোর দেন 25,000? 25,000, মেবি মাই মোর দেন গড! দ্যাট। আমি ঠিক ফিগার্সটা এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট ইয়েস 25,000 প্লাস। 25,000 বাচ্চার অপারেশন আপনি করেছেন। স্যার, এই অপারেশন করতে গিয়ে কোথাও সমস্যা বা যেগুলো মনে হয় আপনার? সমস্যায় মানে সার্জারি, হ্যাঁ, আই মিন ডিউরিং সার্জারি কমপ্লিকেশনস হতেই পারে। হ্যাঁ, সেটা তো অ্যাজ এ সার্জন আমাদেরকে মানে সেটাকে নিয়েই চলতে হবে আর কি। হ্যাঁ, তো এমনি খুব একটা হয় না প্রবলেম। কোথাও মনে হয় না যে আরেকটু ইনফ্রাস্ট্রাকচার ভালো হলে পরে এই কাজগুলো আরেকটু ভালো হতো? দেখুন, আমাদের যেমন কালিম্পং অ্যানিমাল শেল্টার যেখানে আমি কাজ করি, ওখানে আমাদের ওটি সেটআপটা খুব ভালো। কিন্তু আমরা এই যে বাইরের ক্যাম্পগুলো করি, যেমন শিলিগুড়িতে আজকে আছে, শিলিগুড়িতে ইনফ্রাস্ট্রাকচার এখন এটা নতুন একটা জায়গা হয়েছে এখানে ডাম্পিং গ্রাউন্ডে। এখনো অনেক ইমপ্রুভমেন্ট দরকার আর কি আমি মনে করি। তো এইরকম মানে একটা প্রপার ওটি সেটআপ থাকলে নিশ্চয়ই আই মিন কাজ মানে করাটা সোজা হয়ে যায়, সরকার সহজ যদি হয়। আরেকটু এই স্ট্রিট ডগের জন্য কাজ করে বা এদের জন্য কিছু কাজ করে তাহলে খুব ভালো হয়। ইয়েস। স্যার, আমার প্রশ্ন যে যে স্ট্রিট ডগ যারা ফিড করেন, যারা প্রতিনিয়ত শিলিগুড়িতে প্রচুর মানুষ আছে যারা ভালোবেসে স্ট্রিট ডগকে খাওয়ায়, এবং তাদের না বিভিন্ন ধরনের রোগ হয়, ডিস্টেম্পার, পার্ভো। তো স্যার, কি প্রিকশন নেওয়া উচিত যে এগুলোর থেকে বাঁচা যায়? দেখুন, ডিস্টেম্পর পর্ব এগুলো তো ভাইরাল ডিজিজ। তো এটার জন্য ভ্যাকসিনেশন করতে পারি। ভ্যাকসিনেশন করলে প্রপারেশন থাকে তাহলে তো পর্ব ডিস্টেম্পর হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কস্ট ফ্যাক্টর। ইয়েস। একটা ফিডার তো 8 জন, 10 জন, 15 জন, 20 জনকে মানে কুকুরদেরকে খাওয়ায়। হ্যাঁ, তাদের পক্ষে একটা ভ্যাকসিনের দাম 900-1000 টাকা হয় আর কি। তো ওটা খরচ করাটা একটু বড় ব্যাপার হয়ে যায়। অনেক বড় ব্যাপার। অনেক বড় ব্যাপার হয়ে যায়। তো সেটা সেটার জন্যই মানে আহ একটু প্রবলেম আছে এই ডিজিজ গুলো। পর্ব যেমন ট্রিটেবল, হ্যাঁ, তো ওটা হলে সঙ্গে সঙ্গে হসপিটালে যদি নিয়ে যায় ওনারা, তাহলে বাঁচানো যায়। তো ডিস্টেম্পো গুলো তো একটু ডিফিকাল্ট আর কি। তা তো টিক কিছু করার ফিভার। টিক ফিভার, হ্যাঁ, টিক ফিভার তো একটা খুবই মানে ইম্পর্টেন্ট ডিজিজ। এই আপনার টিক্সের জন্য হয়, যেটা তো এখানে প্রচুর হয় মানে আপনার প্লেনসে। আর স্পেশালি শিলিগুড়িতে তো অনেক কেসই দেখা যায়, পাওয়া যায় আর কি টিক্সের। হুম। তো তার জন্য আবার সেই অ্যাক্টোপ্যারাসাইটাল কন্ট্রোল করতে হবে। কিন্তু সেটাও আবার একটু কস্টলি ব্যাপারই আছে। অনেক অনেক কষ্টলি। অনেক কস্টলি ব্যাপার আছে। তো আই মিন নিয়ে চলতে হবে আর কি।
কি করা যাচ্ছে কিছু মানে। স্যার আপনার যে ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের মূলত কি কাজ? তো আমাদের হচ্ছে কালিম্পং অ্যানিমেল শেল্টার, যেখানে আমি কাজ করি, তো এটা একটা ট্রাস্ট, দার্জিলিং গুডউইল অ্যানিমেল শেল্টার বলে একটা ট্রাস্ট আছে। আমাদের দুটো ব্রাঞ্চ, একটা কালিম্পং হেড অফিস আর দার্জিলিং অ্যানিমেল শেল্টার একটা দার্জিলিং আছে। আমাদের বেসিক কাজ হচ্ছে স্ট্রিট ডগের পপুলেশন ম্যানেজমেন্ট করা, তো অ্যানিমাল বার্থ কন্ট্রোল আর অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন প্রোগ্রাম। আচ্ছা, অ্যান্টি রেবিস ভ্যাকসিন। তো আমরা যে যে কুকুরই আমরা সার্জারি করি তাকে ভ্যাকসিনেট করেই আমরা ছাড়ি। তো তাতে দুটো কাজ, একটা তো পপুলেশন কন্ট্রোল হয়ে গেল, আর সেকেন্ডলি হচ্ছে রেবিসটা বি কন্ট্রোলেড। ডগ মিডিয়েটেড রেবিস যেটা আছে সেটাকে আমরা কুকুর যদি কামড়ে দেয় কামড়ে দেয়, হ্যাঁ, তো ওই ডগ মিডিয়েটেড রেবিসটা আমরা অনেক নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি অ্যাটলিস্ট হিলসে, স্পেশালি কালিম্পং এ, দার্জিলিং। স্যার আমার আর একটা কোশ্চেন যে আমরা যারা বাড়িতে মানে কুকুর রাখি আর কি, তো তাদের কিভাবে গাইড করা উচিত, মানে তাদের স্বাস্থ্যের দিকে বা তাদের ভ্যাকসিনেশন কিভাবে করানো উচিত? তো দেখুন, একটা যদি আপনি পপি আনেন, হুম। তাহলে পপি আনার পরে দু একটা জিনিস খুবই দরকার, মানে একটা হচ্ছে ডিওয়ার্মিং, একটা হচ্ছে ভ্যাকসিনেশন। হ্যাঁ, এটা সম্বন্ধে যদি তো একটু বলতেন। ডিওয়ার্মিং এর দেখুন, 1 মাসের বয়স থেকে আপনি ডিওয়ার্ম করতে পারেন, তার আগেও করতে পারেন, 15 ডেজেও। 1 মান্থ, ওকে, 1 মান্থে আপনি একটা প্রাইমারি ডিওয়ার্মিং করলেন, 14 দিনের মাথায় আবার রিপিট করতে হবে, তারপরে প্রতি মাস চলবে 6 মাসের বয়স অব্দি। 6 মাসের বয়সের পরে এভরি 3 মান্থস করলে ডিওয়ার্মিং সাফিসিয়েন্ট। এটা হলো ডিওয়ার্মিং এর ব্যাপারটা। আর আপনার ভ্যাকসিনেশনটা যেটা হয়, ভ্যাকসিনেশন 1 মাস থেকেই শুরু হয়ে যায় যদি আপনি পপি ডিপি করেন, ডিস্টেম্পার পড়বার জন্য হয়। তারপরে তার পরে ডিএইচপিপিআইএল এর ভ্যাকসিনেশন করা হয়, সেটা অ্যাট দি এজ অফ সে 45 days to 2 months। তার বুস্টার ডোজটা দেওয়া হয় 1 মাসের পরে বা 21 দিনের পরে। আর তারপরে অ্যান্টি রেবিস। এটা হচ্ছে বেসিক ভ্যাকসিনেশন। তারপরে আপনার অন্য ভ্যাকসিনগুলো আছে যেটা দেওয়া যেতে পারে, কেনাল কাফের হলো, তো সেটা ডিপেন্ড করে। স্যার, হুম। আমার কোয়েশ্চেনটা ছিল ভ্যাকসিনেট কুকুরের বা ভ্যাকসিনেট পোষ্যের তাদের কি পারবো ডিস্টেম্পার এগুলো হওয়ার চান্সেস কম থাকে না হয় না? দেখুন, ভ্যাকসিনেশন তো ডিজিজটা না হওয়ার জন্যই করা হয়, কিন্তু কয়েকটা কয়েকটা সময়, মানে কয়েক সময় ভ্যাকসিনেশন ফেলিয়ার হওয়ারও আমরা দেখেছি আর কি। তো সেটা বিভিন্ন কারণ হতে পারে আর কি। তো বাট স্টিল রিলেটিভলি কম। আমার অ্যাডভাইস হবে প্রপারলি প্রপারলি ভ্যাকসিনেট করলে প্রবাবিলিটিটা খুব কম হয়ে যায় যে ওই ডিজিজটা হবে। ওই ডিজিজটা হবে না। আমরা আরেকটা সমস্যা দেখেছি যে যারা বাড়িতে পোষ্য পালে বা তারা খাওয়ার মানে তারা আমরা যেটা খাচ্ছি সেটাই ডগকে দিচ্ছি বা তো সেটাই খেতে দিচ্ছি, অনেক সময় ওয়েট বেড়ে যাচ্ছে। তো এই একটা সমস্যা, আপনি কিভাবে আমাদের গাইড করবেন? দেখুন, খাবার তো বাড়ির খাবার যদি দেন তাহলে দেওয়া যায়, এটা আমি বলবো না যে দেওয়া উচিত না, দেওয়া যায়, কিন্তু হ্যাঁ, তেল মশলা আহ, এটা কম করতে হবে। সল্ট রেস্ট্রিক্টেড, যেটা নর্মাল হিসাবে দেওয়া হয় ওটাই দিতে হবে। আর সেটাই ইজ ওয়ান অ্যাসপেক্ট, হোম ফুড। আর যদি আপনি প্যাকেজড ফুড যেমন পেডিগ্রি, হ্যাঁ, এইটা আমার একটা এটা কোশ্চেন এটা ছিল। দেওয়া যেতে পারে, ও কোনো অসুবিধা নেই, ডগ ফুড দিলে কোনো অসুবিধা নেই। আমার যে কোশ্চেনটা স্যার, ডগ ফুড বেশি ভালো হবে না বাড়ির খাবার বেশি ভালো হবে? দেখুন, বাড়ির খাওয়াও যদি ব্যালেন্সড ফুড থাকে, আপনি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই যেটা সমস্ত জিনিস আমরা আমাদের ক্ষেত্রেও ব্যবহার করি। ব্যবহার করি, ওইটা হুম। যদি সব ব্যালেন্সড নিউট্রিশন যদি পায় তাহলে তো কোনো অসুবিধা নেই বাড়ির খাবার। কিন্তু অনেক সময় আমরা কি করি, শুধু মাংস ভাত দিয়ে দিই, তাতে তো হ্যাঁ, সবই কিছু পাবে না হয়তো। হ্যাঁ, তো সেই জন্য প্যাকেজড ফুড ব্যালেন্সড নিউট্রিশন থাকে। সো দ্যাট ওয়েজ আই উড সে প্যাকেট ফুড বেটার অপশন। বেটার অপশন। কেউ যদি ভেজিটেবলস মিক্স করে দেয়, হ্যাঁ, সেটা বাড়ির খাওয়ায় যদি ডালও থাকে, ভেজিটেবলসও থাকে একটু, বা না, মাংসও থাকে, ভাতও থাকে, তাহলে দ্যাটস ফেয়ার ইনাফ, গুড ইনাফ। হ্যাঁ স্যার, আপনি যে মানে আমি আবার স্ট্রিট ডগেই ফিরে আসছি, যেহেতু আপনার মূলত কাজ স্ট্রিট ডগদের নিয়ে। স্ট্রিট ডগদের যারা ফিডাররা ফিড করছে তারা তো অত ব্যালেন্স করে, মানে এটা তো অনেক খরচা সাপেক্ষ। ইয়েস। ফলে তাদের পাশে দাঁড়ানোর মতন লোকও খুব কম। তারা নিজেদের পকেট থেকে খরচা করে স্ট্রিট ডগদের ফিড করে। তো তারা কিভাবে ব্যালেন্স ফুড দিতে পারে? দেখুন, তারা তো যা খাওয়াচ্ছে তারা খাওয়াতে পারেন আর কি, হ্যাঁ, কিন্তু দুটো জিনিস যদি ওনারা মাথায় রাখেন, একটা হচ্ছে ক্রিমের ওষুধ ডিওয়ার্মিং যেটা বললাম সেটা দেবেন,
আর মাইন সিরাপ বা ট্যাবলেটস যেটা হয় সেটা দিলে কিছুটা ডেফিসিয়েন্সিটা অ্যাভয়েড করা যায়। স্যার, শিলিগুড়িতে এখনো পর্যন্ত আপনার হাত দিয়ে কত অপারেশন হয়েছে স্ট্রিট ডগে? আহ, আমি শিলিগুড়িতে 2008-9 থেকে আসছি, তো দ্যাট ইজ 17 বছর হয়ে গেল প্রায়। 17 বছর? হ্যাঁ, 17 বছরে বছরে আমি মেবি 8-10 হাজার তো হয়েছে, 8-10 হাজার তো করা হয়েছে। স্যার, এখানেই আমার কোশ্চেনটা আমি এই কারণে করলাম, এই 8-10 হাজার আপনি যদি অ্যাজ এ প্রফেশনালি করতেন হ্যাঁ, তাহলে কিন্তু টাকার অঙ্কটা অনেক বেশি হতো। আপনার আপনি ভালোবাসার জায়গা থেকে করেন, ফলে আপনি কিন্তু আহ, সেই অর্থে টাকা পান না। ফলে কি এমন কাজ করে যে আপনি এই কাজের সঙ্গে মানে, না দেখুন কারণ আমি, কালিম্পং থেকে আসা, এখানে থাকা, এখানে খরচা করে নিজেকে রাখা, এটাও একটা খরচা সাপেক্ষ। হ্যাঁ, তো দেখুন এটা কি হচ্ছে, আমি তো এনজিওতে কাজ করি, আমার সংস্থাতে একটা এনজিও। আমার আমাদের কিছু ফান্ডিং আমরা পাই যাতে আমরা এই এবিসি প্রোগ্রামটা করতে পারি। আচ্ছা। এবার আমরা কি করি যে ওখান থেকে আসি, থাকি এখানে, ইউজুয়ালি খাওয়া দাওয়া করি, 2 দিন 3 দিন থাকি। হ্যাঁ, 3 দিন তো তিন মিনিমাম দিন স্যার। থাকি, হ্যাঁ মিনিমাম। তো একটা নমিনাল অ্যামাউন্টের ফিসটা আমরা তুলি আর কি এখানে। আগে যেমন আমরা যখন শুরু করেছি কাজ, তখন আমরা একটা এবিসি এর 400 টাকা নিতাম, 400 থেকে শুরু করে আজকে উই উই চার্জ অ্যারাউন্ড 1200 রুপিস একটা অ্যানিমাল মানে কন্ট্রোল মানে প্রোগ্রামে। 1200 টাকা তো মানে সম্ভবই না স্যার। ইয়েস, এটা সো তো এটা বেসিক বেসিক যে খরচটা হয় আমাদের এই মানে জিনিসপত্রে, ওটা আমরা তুলি। আমি এই কথাটা এই জন্য বললাম যে শিলিগুড়ির মানুষেরও জানা উচিত যে একজন ডাক্তার যে নিজের প্রফেশনে হয়তো আরো উঁচু জায়গায় চলে যেতে পারতো, শুধুমাত্র পয়সার কথা চিন্তা করতো, ইয়েস, সে কিন্তু পয়সার কথা চিন্তা করছে না। সে শুধুমাত্র নিজের সার্ভাইভালের জন্য যতটুকু টাকা প্রয়োজন সেই টাকা দিয়ে এই পোষ্যগুলোর চিকিৎসা করছে। ইয়েস। দেখুন এনজিও সেক্টরে কাজ করলে এটা তো মানে আমাদেরকে মেনে নিয়ে চলতেই হবে, মানে গভর্নমেন্ট থেকে তো কোনো সাপোর্ট পাই না আমরা। তো আমাদের এনজিওতে আমরা যা ফান্ড রেজ করি, ওই ফান্ড থেকেই আমরা এই এবিসি প্রোগ্রামটা করতে পারি আর কি। তো করতে পেরেছি আর কি আজ অব্দি। তো যেটা আমাদের খরচ হয় ওটা আমরা তুলতে চেষ্টা করি। এবার তার মধ্যেও যদি কোনো স্ট্রে ডগ এলো বা কোনো ওনার এলো যে 1200 টাকা দিতে পারবে না, তাকে আমরা ফেরত যেতে বলি না। আমরা ঠিক হ্যাঁ, আছে, এটা আচ্ছা এটা যদি এটা আমি 500 টাকা দেখেছি যদি স্যার। ফ্রিতেও যদি করা হয় তাহলে ওটাও করে দিই আমরা। হুম। তো এটা যতক্ষণ আমরা সাপোর্ট পাচ্ছি বাইরে থেকে, ফান্ডস পাচ্ছি, ততক্ষণ উই আর ওপেন টু ডু। বাট হ্যাঁ, এটা আমি স্পেসিফাই করব অনলি ফর স্ট্রিট ডগস। হ্যাঁ, ইয়েস, অবভিয়াসলি স্ট্রিট ইয়েস, ডগ তো অবশ্যই। যারা আমরা বাড়িতে পোষ্য রাখি ইয়েস, তারা নিশ্চয়ই সেইটুকু ক্ষমতা আছে। ইয়েস। কিন্তু আমি এটাও দেখেছি যে যারা বাড়িতে পোষ্য রাখে তারাও যদি আপনার কাছে আসে, তো সেই যে চার্জ হওয়া উচিত সেই চার্জটাও কোথাও যেন আপনার একটু মনে হয় যে একটু কম কম নি কম না করি। দেখুন এটা কি হয় যে আমরা তো একটা ক্যাম্পে এসে করছি, সবাইকে যখন 1200 টাকা চাইছি, কেউ এলো ওকে আবার আমরা 2000 3000 চাইতে পারি না। তো সেই জন্য আমরা যেটা নমিনাল চার্জ হয় ওটাই নিই আর কি। স্যার, আমার আরো একটা কোশ্চেন, যারা ছোটখাটো শেল্টার চালায় তাদের শেল্টার চালানোর ক্ষেত্রে যে অর্থের প্রয়োজন, সেটা নিয়ে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বা মানুষের কিভাবে সাপোর্ট করা উচিত বা কেনই সাপোর্ট করা উচিত? দেখুন স্ট্রিট ডগস তো স্ট্রিট ডগস আছে বলে আমরাও বেঁচে আছি, কিন্তু উই আর ডিপেন্ডেন্ট, হ্যাঁ। তাই না? দেখুন স্ট্রিট ডগ আছে বলে আমরা, ওরা বাইট করলে আমাদের রেবিস হতে পারে যদি ও রেবিড থাকে, কিন্তু ওরা আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ধরুন একটা ভ্যাকসিনেটেড স্ট্রিট ডগ আছে রাস্তায়, একটা নন ভ্যাকসিনেটেড ডগ চলে এলো রেবিস নিয়ে, তাকে তো আমাদেরকে বাইট করার আগে তো ওই ওই স্ট্রিট ডগ তো ঝগড়া করবে হ্যাঁ, ওর সঙ্গে লড়াই করতে ব্যারিয়ার, হয়, কারণ ওর ওর এলাকায় আপনি টেরিটরি। হ্যাঁ, হ্যাঁ। তো দ্যাট দ্যাট দে আর প্রোটেক্টিং আস, আমাদেরকে তো প্রোটেক্ট করছে ওরা। তাই জন্য স্ট্রিট ডগস আর ভেরি ইম্পর্টেন্ট। তারপরে রোডেন্ট পপুলেশনও কন্ট্রোল করছে ওরা। ওরা তো এই রোডেন্টসকে তো মেরে খেয়ে নিচ্ছে বা মেরে দিচ্ছে, হুম। ওটাও প্রিভেন্ট করছে। সো দে আর আ ফ্রেন্ড টু আস বেসিক্যালি। তো সেই জন্যই মানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আই মিন আ গুড রিলেশন উইথ দেম। কেন আমি এই কোশ্চেনটা জিজ্ঞাসা করলাম, কোথাও কোথাও মাথা চারা দিয়ে ওঠে
যে রাস্তার থেকে সমস্ত স্ট্রিট ডগ সরানো হোক, বা আমরা বুঝি না যে আমরা একটা চেন, লাইফ চেনের মধ্যে থাকি। Yes, একটা yes, চেন যদি সরে যায়, সেখানে কিন্তু আমাদের উপরেও এফেক্টটা পড়বে। তো exactly. আমার এই জায়গা থেকেই আপনাকে কোশ্চেনটা করা ছিল যে আমাদের বোঝা উচিত যে স্ট্রিট ডগ আমাদের পার্ট অফ লাইফ, Part of life. পার্ট অফ লাইফ। Part of life, and they are protecting us হ্যাঁ, invariably. না, ওরা স্ক্যাভেঞ্জিং করছে, ওরা তো প্রপার গার্বেজ ডিসপোজাল যদি না হয়, ওরা তো ওই গার্বেজ খেয়ে নিচ্ছে। হ্যাঁ, ওরা রোডেন্ট এটা একটা পপুলেশন এটা একটা কন্ট্রোল এটা করছে। একটা দামি কথা বললেন কিন্তু স্যার। ওটা একটা রোডেন্ট পপুলেশন খাচ্ছে, রোডেন্ট পপুলেশনটা কন্ট্রোল করছে। আর রেবিজের আগেন্স্ট ফার্স্ট লাইন অফ ডিফেন্স তো ওরা আছেই, তো দে হ্যাভ এ বিগ রোল। আর ডগস তো বেস্ট কম্পানিয়ন বলে মানুষের, হ্যাঁ, আনকন্ডিশনাল লাভ দেয় ওরা। হ্যাঁ। তো এটা তো এবং আছে। পৃথিবীতে সবকিছু ভুলে যেতে পারে, মানুষ স্বার্থপর হয়ে যেতে পারে, ডগ কিন্তু না, দে আর স্বার্থপর হয় লয়াল, না। হ্যাঁ, একদম একদমই লয়াল। ভীষণ লয়াল। সো থ্যাংক ইউ সো মাচ স্যার, যে আপনি এই ধরনের কাজ করে আসছেন। এটা আমাদেরও পাওনা যে আপনার মতন মানুষ এদের কথা ভাবছে। কারণ আমরা হয়তো দূরের থেকে ভালোবাসি, ঠিক আছে একটা বিস্কুট কিনে দিলাম, কিন্তু এদের সাথে থেকে কাজ করা, এটা একটা ভগবানের আশীর্বাদ পাওয়ার মতন কাজ। এবং এবং স্যার আপনি নিজের লাইফেও কি এটা ফিল করেন যে কোথাও ভগবান আপনাকে ব্লেসড করছে? ডেফিনেটলি, ডেফিনেটলি। দেখুন, নিজের প্রফেশনটাকে যদি আপনি মন দিয়ে ভালোবাসেন, তাহলে আপনার ওই কাজটা করতে আপনার ভালো লাগবে। আহ, আমি যে এনজিওতে কাজ করি, আমার এনজিওর অ্যাক্টিভিটিস যেগুলো আসে, হ্যাঁ, অ্যানিমাল বার্থ কন্ট্রোল, অ্যান্টি রেবিজ ভ্যাকসিনেশন প্রোগ্রাম, রেস্কিউ, অ্যাডপশন প্রোগ্রামস আছে, তো এই সমস্ত প্রোগ্রাম করে আমার খুব ভালো লাগে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই এম হিয়ার, প্রবাবলি এই প্রফেশনে আছি, আর আমি একটা এনজিওর সাথে এত বছর ধরে যুক্ত আছি আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ আপনি সো মাচ। আমাদেরকে সময় বের করে দিলেন। এবং কি বলবো স্যারকে নিয়ে যত বলা হবে ততই কম। এবং আরো একটা বিষয় আমি তুলে ধরতে চাই যে শিলিগুড়িতে এমন ফিডার রয়েছে যারা আহ, স্যারের পাশে এসে দাঁড়ায়, স্যারের সাথে দাঁড়ায়। তাদের জন্য যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, আমার মনে হয় পরিবেশের একটা ব্যালেন্স। ডেফিনেটলি, আপনি আগে একটা প্রশ্ন করেছিলেন, আমি একটু ডাইভার্ট করে গেলাম, যে লোকাল যে এনজিওস আছে ওরা কিভাবে মানে হ্যাঁ, চালাবে হ্যাঁ। নিজে। তো সেটাতে একটা জিনিস আছে যে, দেখুন, প্রত্যেক এনজিও কে তো সিএসআর ফান্ডিং পাবে না বা না, ওভারসি না, ফান্ডিং পাবে না, না। না, না। তো লোকাল যে জায়গা, যেমন শিলিগুড়িতে দের আর 2-3 এনজিওস ওয়ার্কিং, ওনাদেরকে শিলিগুড়ির মানুষকে সাপোর্ট করতে হবে। সো দ্যাট ইজ হাউ দে ক্যান জেনারেট ফান্ডস এন্ড ক্যারি আউট দিস এবিসি প্রোগ্রাম। কেন একদম কি, কর্পোরেশন কত করবে, একটা লিমিটেড অ্যামাউন্ট আছে, হ্যাঁ, বাইরের তাদেরও তো সবাইকে একটা, হ্যাঁ, সবাইকে দায়িত্ব নিতে হবে আর কি। তো একটু একটু কন্ট্রিবিউশন যদি সবাই করে, তাহলে তো এনজিও যারা আছে, এনজিও যারা চালাচ্ছেন, ওনারাও এই এবিসি প্রোগ্রামটা করতে পারেন আর কি। করলেই সংখ্যাটা কমাবে। কুকুরটা, সমস্ত কুকুরকে এখান থেকে নিয়ে গিয়ে একটা ডগ পাউন্ডে রেখে দেবো, বা আমি আহ, শিলিগুড়ির কুকুর গিয়ে একটা জঙ্গলে ছেড়ে আসবো, না, তাতে কিন্তু এটা কোনোদিনই এটা এটা পপুলেশন কোথাও কন্ট্রোল কোনো হবে না, ঠিকও হবে না স্যার। কোনোদিন হবে না। আর নতুন ডগ ওই টেরিটরিতে আসবে, ওরা বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। একদম। না, হ্যাঁ, তো এটা হ্যাঁ, বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। আপনি ও আমার পাড়ার কুকুর, ও আমাকে কিন্তু ডেলি দেখতে ডেইলি অভ্যস্ত। দেখে আপনাকে চিনে, আপনাকে ও সেভ করবে। কিন্তু যদি ওই কুকুরটাকে সরিয়ে দিলাম, আমি অন্য পাড়ায় নিয়ে চলে গেলাম, তাহলে ওই পাড়াতে তো ওই স্পেস একটা খালি হয়ে গেল, ওখানে নতুন ডগ ঢুকবেই, ও কিন্তু অ্যাগ্রেসিভ হবে, কেন কি ও তো একদম। কাউকে চিনবে না, আপনিও ওকে চিনবেন না, ও আপনাকে চিনবে না। থ্যাংক ইউ সো মাচ, দেখতে হ্যাঁ, থাকো। এবং কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লাগবে। এই ব্রডকাস্টার উদ্দেশ্যই ছিল যে যারা কাজ করছে এই ধরনের স্ট্রিট ডগ নিয়ে, তাদের পাশে দাঁড়ানো। এবং স্যারকে থ্যাংক ইউ বললে কম হয়ে যাবে। স্যারকে স্যার আরো কাজ করুক, এবং আমাদের শহরের জন্য, স্ট্রিট ডগের জন্য আরো বেশি করে কাজ করুক, এইটুকু প্রার্থনা রাখছি। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই। থ্যাংক ইউ।